সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আমি অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র শব্দ গঠন থেকে শব্দ গঠনের একটি প্রক্রিয়া সমাস। আমরা আজকে পড়ব দ্বন্দ্ব সমাস। এর পূর্বে আমরা সমাস সম্পর্কে আলোচনা করেছিলাম। সমাস কাকে বলে, সমাসের পরিভাষা কী, সমাসের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতা থেকেই আজকে সমাসের প্রথম শ্রেণী বিভাগ আমরা পড়ছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে আসো আমরা প্রথমে জানি দ্বন্দ্ব শব্দটির অর্থ কী। আমাদের সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দটির অর্থ হচ্ছে মিলন। আবার অন্য অর্থও হতে পারে এটি, যেমন যুগল বা জোড়া। আমরা যখন সমাস করছি তখন দ্বন্দ্ব শব্দের অর্থ দাঁড়ায় মিলন, যুগল বা জোড়া। তবে দ্বন্দ্ব শব্দটি দ্বারা আরও একটি ভিন্ন অর্থ বুঝিয়ে থাকে, সেটি হচ্ছে সংঘাত বা বিবাদ বা ঝগড়া। সেই অর্থেও দ্বন্দ্ব শব্দটি ব্যবহৃত হয়। কিন্তু যখন আমরা সমাস এর বিষয়ে পড়ছি বা সমাস সম্পর্কে জানছি, তখন দ্বন্দ্ব শব্দটি মিলন, যুগল বা জোড়া অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আমরা দ্বন্দ্ব সমাস এর ক্ষেত্রে দেখতে পাই দ্বন্দ্ব সমাসের যে সমস্ত পদ সেগুলো সবসময় যুগল অবস্থায় থাকে বা জোড়া অবস্থায় থাকে। এখানে পূর্বপদ এবং পরপদের মিলন ঘটে। এই জন্য সমাসের ক্ষেত্রে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন অথবা যুগল বা জোড়া। দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য পায় তাকে বলা হয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমরা আবারও বলছি, যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য পায় সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। অথবা যে সমাসে সমসমান পদগুলোর অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমরা একটু উদাহরণ লিখি দ্বন্দ্ব সমাসের। যেমন বই ও পুস্তক। বই, পুস্তক, এটি একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখানে আমাদের সমস্ত পদ বই পুস্তক, আমরা দেখতে পাচ্ছি দুটি শব্দ বই পুস্তক যুগল অবস্থায় রয়েছে, জোড়া অবস্থায় রয়েছে। এখানে পূর্বপদ বই, পরপদ পুস্তক, দুটি আমাদের ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্যে রয়েছে। পূর্বপদ পরপদগুলোর এই অর্থটাই প্রাধান্য পেয়েছে সমস্ত পদের ক্ষেত্রে। এই জন্য আমরা বলছি যে যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পায় সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবার আসো দ্বন্দ্ব সমাসের কিছু বৈশিষ্ট্য বা চেনার উপায় সম্পর্কে আমরা জানি। দ্বন্দ্ব সমাস এর চেনার উপায় হচ্ছে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। আমরা যেটি এর আগে বললাম যে ব্যাসবাক্যে যে পদগুলো থাকবে প্রত্যেকটির অর্থ প্রাধান্য পাবে। এখানে বই পুস্তক, এখানে সমস্ত পদে বই পুস্তক শব্দগুলোই এসেছে যে শব্দগুলোর অর্থ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হয়নি বা কোনো অর্থ বিলুপ্ত হয়নি। এই জন্য এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস এর শব্দগুলো জোড়া অবস্থায় থাকে। এখানে বই পুস্তক এই যে জোড়া বা যুগল অবস্থায় আছে, এটি একটি বৈশিষ্ট্য। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ, এখানে পূর্বপদ বই এবং পরপদ পুস্তক, একই বিভক্তিযুক্ত পদ বা শব্দ হবে। বই এখানে শূন্য বিভক্তি বা অবিভক্তি রয়েছে, পুস্তক এখানে শূন্য বিভক্তি বা অবিভক্তি রয়েছে। পূর্বপদ এবং পরপদে সর্বদা একই বিভক্তি যুক্ত থাকবে, ভিন্ন কোনো বিভক্তি হবে না। এটি একটি চেনার উপায়। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা ব্যাস বাক্য দেখে চিনতে পারি। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের পূর্বপদ এবং পরপদগুলো কিছু অব্যয় পদ দ্বারা সংযুক্ত থাকে, যেমন ও এবং আর। এই অব্যয় পদগুলোর যে কোনো একটি দ্বারা ব্যাস বাক্য যে পূর্বপদ এবং
পরপদ সেটি সংযুক্ত থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বই ও পুস্তক এখানে ও সংযোজক অব্যয় দ্বারা যুক্ত রয়েছে। এই সংযোজক অব্যয়টি দ্বারা এখানে বই ও পুস্তক যুক্ত রয়েছে। এটি দেখেও আমরা বুঝতে পারি যদি এখানে ও এবং আর এর যে কোনো একটি থাকে তাহলে আমরা সেটি বলতে পারি এই ব্যাসবাক্য দেখে যে এটি দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য। তাহলে এটিও একটি আমাদের চেনবার উপায়। তাহলে আমরা জানলাম যে দ্বন্দ্ব সমাসগুলো সর্বদা এই অব্যয়গুলোর যে কোনো একটি দ্বারা যুক্ত থাকে। তাহলে এই ছিল আমাদের দ্বন্দ্ব সমাস চেনার উপায়। শিক্ষার্থীরা আমরা এখন একটু জানি দ্বন্দ্ব সমাসের বিভিন্ন শ্রেণীভেদ সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন প্রকার শ্রেণীবিভাগ দ্বন্দ্ব সমাসের হয়ে থাকে। প্রকৃত অর্থে দ্বন্দ্ব সমাসের নির্দিষ্ট কোনো শ্রেণীবিভাগ হয় না, কিন্তু দ্বন্দ্ব সমাসগুলো বিভিন্ন অর্থে হয়ে থাকে। আমরা সেই বিষয়টি জানবো যে দ্বন্দ্ব সমাস কী কী অর্থে হয়ে থাকে। আমরা নির্দিষ্ট করে বলতে পারি না দ্বন্দ্ব সমাস 5 প্রকার, 7 প্রকার বা 10 প্রকার, এরকম বলতে পারি না। তবে বিভিন্ন অর্থে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। কী কী অর্থে দ্বন্দ্ব সমাসগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে প্রথমে আসো আমরা দ্বন্দ্ব সমাস এর একটি অর্থ মিলন অর্থ, সেই মিলন অর্থে মিলনার্থক যে দ্বন্দ্ব সমাস হয় সেটি সম্পর্কে আমরা একটু জানি। মিলনার্থক দ্বন্দ্ব। আমাদের মিলনার্থক দ্বন্দ্ব কি? মিলন বলতে আমরা কি বুঝাচ্ছি? যে কোনো কিছুর মিলন ঘটবে। এরকম যে শব্দগুলোর মধ্যেও, যে শব্দজোড়গুলোর মধ্যেও একটি মিলনের সম্পর্ক থাকে, সেই শব্দজোড়গুলো দিয়ে যখন দ্বন্দ্ব সমাস হয় সেটিকে বলা হয় হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। যেমন আমরা একটি উদাহরণ লিখি, চা ও বিস্কুট, চা বিস্কুট। আমাদের এটি একটি মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আমরা চা এর সাথে বিস্কুটের একটি সম্পর্ক দেখে থাকি, মিলন সম্পর্ক দেখে থাকি। আমরা যখন চা পান করি তখন আমরা তার পূর্বে বিস্কুট খেয়ে থাকি, এই জন্য চা ও বিস্কুট একসাথে শব্দ জোড়টি ব্যবহৃত হয়ে থাকে। এই যে মিলন, এই ধরনের মিলন যদি কোনো শব্দ জোড়ের মধ্যে থাকে তখন সেই শব্দ জোড় দ্বারা যদি দ্বন্দ্ব সমাস হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আমরা আরেকটি মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ লিখি, যেমন মাসি ও পিসি। মাসি পিসি, এটি একটি দ্বন্দ্ব সমাসের মিলনার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এভাবে মিলনার্থক বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। মিলন বুঝাতে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সমাসের উদাহরণ আমরা পেয়ে থাকি। আচ্ছা, এরপরে আমরা একটু অন্য একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখি। পরবর্তীটা আমরা একটু দেখি বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব কেমন হয়ে থাকে আমরা সেই বিষয়টি একটু দেখি। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব অর্থাৎ বিপরীত শব্দ জোড়ের মাধ্যমে যে দ্বন্দ্ব সমাস হয় সেটি হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। যেমন ছোট ও বড়, ছোট বড়, অর্থাৎ বিপরীত শব্দ জোড়ের মাধ্যমে যে দ্বন্দ্ব সমাস হয়। এখানে বিপরীত শব্দ জোড়, ছোটর বিপরীত বড়। দিন ও রাত, দিন রাত। এভাবে বিপরীত শব্দ জোড়ের দ্বারা যদি দ্বন্দ্ব সমাস গঠিত হয় তখন আমরা সেটাকে বলে থাকি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বন্দ্ব সমাসগুলো সর্বদা কি হয়েছে? বিপরীত শব্দ জোড় দ্বারা গঠিত হয়েছে। আচ্ছা, আমরা পরের একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখি। এরপরে
বিরোধার্থক বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব কি? অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের শব্দগুলো পরস্পরের মধ্যে বিরোধ বা বিরোধিতা বোঝায়, ঝগড়া বিবাদ বোঝায়, বিরোধ বোঝায়, সেই ধরনের শব্দ জোর দ্বারা যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় সেটি হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। যেমন সাপে ও নেউলে, সাপে নেউলে। দা ও কুমড়া, দা কুমড়া। এখানে যে শব্দজোড়গুলো রয়েছে সেই শব্দজোড়গুলোর মধ্যে সর্বদা বিরোধ সম্পর্ক রয়েছে। এই জাতীয় পূর্বপদ এবং পরপদের যে শব্দ থাকবে সেগুলোর মধ্যে যদি বিরোধ সম্পর্ক বজায় থাকে তাহলে তখন সেই দ্বন্দ্ব সমাসটি হয় হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। অহি অনুকূল, অহিনকুল, এইভাবে আরও অনেক শব্দ হতে পারে বা দ্বন্দ্ব সমাসের উদাহরণ থাকে রয়েছে যেগুলো আমরা কি বুঝি? বিরোধ বুঝি। সেই দ্বন্দ্ব সমাসগুলি হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আমরা পরেরটি একটু দেখি। সমার্থক দ্বন্দ্ব। আমাদের সমার্থক দ্বন্দ্ব উদাহরণ আমরা একটু দেখি। সমার্থক দ্বন্দ্ব কোনগুলো? যেমন হাট ও বাজার, হাট বাজার। জন ও মানব, জনমানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই অর্থবোধক শব্দ দ্বারা, সমার্থক শব্দ দ্বারা যে দ্বন্দ্ব সমাসগুলো গঠিত হয়েছে পূর্বপদ এবং পরপদে সম অর্থপূর্ণ শব্দ, জন এবং মানব, হাট এবং বাজার, অর্থাৎ সমার্থক শব্দ দ্বারা যে দ্বন্দ্ব সমাসগুলো গঠিত হয় সেটি হচ্ছে আমাদের সমার্থক দ্বন্দ্ব। অর্থাৎ আচ্ছা, তাহলে আমরা এরকম আরও সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ পেয়ে থাকি। তাহলে আমরা জানলাম সমার্থক দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ সর্বদা সম অর্থপূর্ণ শব্দ দ্বারা গঠিত বা সমার্থক শব্দ দ্বারা গঠিত, সেগুলি হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এরপর আসো আমরা একটু জানি সহচর দ্বন্দ্ব। সহচর দ্বন্দ্ব হচ্ছে প্রায় সমার্থক শব্দ, যেমন কাপড় ও চোপড়, কাপড় চোপড়। এই জাতীয় দ্বন্দ্ব সমাস কাপড় চোপড় সমার্থক নয়, তবে সমার্থকের কাছাকাছি প্রায় সমার্থক শব্দ দ্বারা যে দ্বন্দ্ব সমাসগুলো গঠিত সেগুলোকে আমরা বলি হচ্ছে সহচর দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থীরা, এরপরে আমরা জানবো অঙ্গবাচক দ্বন্দ্ব। অঙ্গবাচক দ্বন্দ্ব হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর নাম যে দ্বন্দ্ব সমাসে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব। যেমন অঙ্গবাচক দ্বন্দ্ব আমরা একটু দেখি। হাত ও পা, হাত পা। আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গকে বোঝানো হয়েছে এই শব্দ যুগলের দ্বারা। এটি হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আবার নাক ও মুখ, নাক মুখ, এগুলো দ্বারা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বোঝানো হয় এই শব্দ যুগলগুলো দ্বারা। এটি আমরা বলছি হচ্ছে আমাদের অঙ্গবাচক দ্বন্দ্ব। আচ্ছা, এরপরে আমরা দেখব আমাদের সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক দ্বন্দ্বের উদাহরণ আমরা একটু জানি।
সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক দ্বন্দ্ব কি? আমাদের যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ সংখ্যাবাচক শব্দ থাকবে সেই দ্বন্দ্ব সমাসটি হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। যেমন 9 ও 6, 9, 6। আমাদের এই যে পূর্বপদ এবং পরপদে কি রয়েছে? সংখ্যাবাচক শব্দ রয়েছে 9 এবং 6। 9, 6, 9 ও 6, 9, 6, 7 ও 17, 7, 17। এরকম সংখ্যাবাচক শব্দের দ্বারা যে দ্বন্দ্ব সমাসগুলো গঠিত সেগুলোকে আমরা বলছি সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থীরা, এরপরে আমরা একটু দ্বন্দ্ব সমাসের আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি? অলুক শব্দের অর্থ হচ্ছে লোপ না পাওয়া। লোপ না পাওয়া অর্থাৎ লোপ পায় না। যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না, পূর্বপদ এবং পরপদ থেকে বিভক্তি লোপ পায় না, সেটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমরা একটু উদাহরণ দেখি। দুধে ও ভাতে। দুধে ভাতে। হাতে ও কলমে। হাতে কলমে। এখানে লক্ষ্য করো যে আমাদের সমস্ত পদের পূর্বপদ এবং পরপদে বিভক্তি কি রয়েছে? হাত, এ। এখানে এ বিভক্তি, পরপদের শেষেও এ বিভক্তি। আমাদের সমসমান পদগুলোতে যেখানে ছিল এখানেও একই বিভক্তি রয়েছে, এ বিভক্তি, এ বিভক্তি। অর্থাৎ আমাদের ব্যাসবাক্যের সমসমান পদগুলোতে যে বিভক্তি থাকবে, সমস্ত পদে গিয়েও যদি সেই বিভক্তিগুলো বহাল থাকে বা বজায় থাকে, লোপ না পায়, সেটাকে বলা হয়েছে অলুক দ্বন্দ্ব। অলুক শব্দের অর্থ হচ্ছে লোপ না পাওয়া। এক্ষেত্রে বিভক্তি লোপ না পাওয়া, অর্থাৎ আমাদের সমসমান পদে যে বিভক্তিগুলো ছিল আমাদের সমস্ত পদেই সেই বিভক্তিগুলো বজায় আছে। এই জন্য এই জাতীয় যে সমাসগুলো সেটাকে আমরা বলছি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসের বিভক্তিগুলো লোপ পাবে না সেগুলোই হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের বহুপদী দ্বন্দ্ব। দেখো, বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কি? বহু মানে অনেক, অর্থাৎ অনেকগুলো পদ একসাথে থাকবে যে দ্বন্দ্ব সমাসে, সেটি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। যেমন পদ্মা, মেঘনা ও যমুনা। পদ্মা, মেঘনা, যমুনা। এখানে আমাদের সমস্ত পদ দুইয়ের অধিক থাকে এবং এই সমস্ত পদের মধ্যে অনেকগুলো সমস্ত পদ নিহিত থাকে। এরকম যদি হয়, অনেকগুলো পদ যদি থাকে, তাহলে অনেকগুলো পদ যদি একসাথে যুক্ত থাকে, সেই দ্বন্দ্ব সমাসকে বলা হয় হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। এরকম হতে পারে পদ্মা, মেঘনা, যমুনা। এরকম হতে পারে রূপ, রস, ছন্দ ও অলঙ্কার। রূপ, রস, ছন্দ, অলঙ্কার। তেল, নুন, লাকড়ি। তেল, নুন ও লাকড়ি। এই জাতীয় অনেকগুলো পদ দিয়ে যদি আমাদের দ্বন্দ্ব সমাস গঠিত হয়, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থীরা, আমরা আরেকটি দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। সেটি হচ্ছে আমাদের একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব। যেমন সে, তুমি ও আমি সমান হচ্ছে আমরা। সে ও তুমি
তোমরা। আমরা যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদটি সর্বদা কোনো সর্বনাম পদ হয় এবং সেই সর্বনাম পদের মধ্যে একাধিক সর্বনাম পদ যুক্ত থাকে, তখন সেই জাতীয় দ্বন্দ্ব সমাসকে বলি হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। এটি আমাদের তোমরা, আমরা সর্বনাম পদ এবং সর্বনাম পদটি সমাসবদ্ধ থাকে, এটিকে পূর্বপদ এবং পরপদে বিভক্ত করা যায় না। এই জাতীয় যদি হয়, সমাসবদ্ধ পদটিকে পূর্বপদ পরপদ আলাদা করা যায় না। এই জাতীয় সমাসবদ্ধ পদ থাকে এবং তার মধ্যে যদি একাধিক সর্বনাম পদ থাকে, তখন সেটিকে আমরা বলি হচ্ছে একশেষ দ্বন্দ্ব। তাহলে আমরা, সে, তুমি ও আমি, আমরা, তোমরা, সে ও তুমি, তোমরা, এটি হচ্ছে আমাদের একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। শিক্ষার্থীরা, এছাড়াও বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সমাস থাকতে পারে, যেমন বিশেষ্য জাতীয় দ্বন্দ্ব সমাস, সর্বনাম দ্বন্দ্ব সমাস, বিশেষণ দ্বন্দ্ব সমাস, ক্রিয়া দ্বন্দ্ব সমাস, ক্রিয়া বিশেষণ দ্বন্দ্ব সমাস, অর্থাৎ বিশেষ্য শব্দযুগল দ্বারা গঠিত দ্বন্দ্ব সমাস, বিশেষ্য দ্বন্দ্ব সমাস, বিশেষণ শব্দযুগল দ্বারা গঠিত দ্বন্দ্ব সমাস, বিশেষণ দ্বন্দ্ব সমাস, আবার ক্রিয়া যুগল দ্বারা গঠিত দ্বন্দ্ব সমাস, ক্রিয়া দ্বন্দ্ব সমাস, এরকমও হতে পারে। মূলত আমরা দ্বন্দ্ব সমাসের যে বিভিন্ন অর্থে দ্বন্দ্ব সমাসগুলো হয়ে থাকে সেগুলো সব কিছু আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে আরও বিস্তারিত বই থেকে আলোচনাগুলো পড়ে নেবে, তাহলে অবশ্যই ভালো করবে। সে পর্যন্ত তো তোমরা সেই চর্চাটি করো এবং সবাই ভালো থাকো, সেই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।